বাক স্বাধীনতার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের যে মুক্ত আলোচনা, সে আলোচনার বিষয়বস্তু হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস বা ইন্টিরিয়াম গভর্নমেন্টের উপর মানুষের যে আস্থার জায়গা, সে আস্থার কতটুকু তারা পূরণ করতে পেরেছে। প্রায় 4 মাস হয়ে যাচ্ছে। প্রায় 4 মাসে তাদের অবস্থান কতটুকু পূরণ করতে পেরেছে, মানুষের আস্থা এখন কোন পর্যায়ে আছে, মানুষকে তাদের সাথে এখনও আছে নাকি মানুষ পিছু হটেছে, নাকি মানুষ শেষ অবধি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে থাকতে চায়, এ বিষয়টা নিয়ে আলোচনা করব। যেরকমটা আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছিলেন যে আর যেটাই হোক না কেন, যে কেউ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে থাকুক না কেন, আমি শেষ অবধি ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে থাকব। এটা ছিল আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বক্তব্য যখন তিনি আপনার একটি আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন। তখনই তিনি তার যে অনুভূতি সেটা কিন্তু শেয়ার করেছিলেন, তো এবং তার অবস্থান শেয়ার করেছিলেন। তো আমরা আজকে অ্যানালাইসিস করব যেভাবে আসলে আমরা দেখেছিলাম যে মানুষের যে আস্থার জায়গাটা শুরুতে যখন 5ই অগস্ট যখন শেখ হাসিনা যখন দেশ থেকে চলে গেলেন, আমরা দেখতে পেলাম কিভাবে দায়িত্ব নেওয়ার জন্য বিভিন্ন দলগুলোকে ডাকলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, এবং বাংলাদেশে যারা সমন্বয়কারী হিসেবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করেছে তাদের ফোন কলে, মানে কাইন্ড অফ বলতে গেলে যে ছাত্রদের ফোন কলে ডক্টর মোহাম্মদ ইউনূস সাড়া দিলেন এবং তিনি বাংলাদেশে আসলেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। ঠিক তখনকার অবস্থানগুলোর কথা যদি একবার চিন্তা করে দেখেন, বাংলাদেশের মানুষের একজনও প্রশ্ন করেনি যে ডক্টর মোহাম্মদ ইউনূস কতদিন থাকবেন, কতদিন থাকলে ভালো হয়, যতদিন ইচ্ছা ততদিন থাকবেন, এরকম অভিমত বাংলাদেশের 80% মানুষকে কিন্তু আমরা করতে দেখেছি। এটা কিন্তু আমার কথা নয়, এটা কিন্তু জরিপের কথা। যখন ইন্টিরিয়াম গভর্নমেন্ট দায়িত্ব গ্রহণ করলেন তখন 80%-এরও অ্যাবাভ মানুষ বলেছিলেন যে যতদিন ইচ্ছা তিনি থাকবেন এবং বাংলাদেশের সংস্কার করবেন, বাংলাদেশটাকে পরিবর্তন করবেন। এখন অবস্থাটা হচ্ছে এই যে মানুষের আস্থার জায়গা, সাধারণ জনগণের আস্থার জায়গাটায় ডক্টর মোহাম্মদ ইউনূস কেন এত পার্সেন্ট ভোটে আসলে জরিপগুলোতে তিনি এগিয়েছিলেন, তার প্রসঙ্গে যদি বলতে হয় তাহলে বলতে হবে সত্যিকার অর্থে বহির্বিশ্বে নিজেকে রিপ্রেজেন্ট করার মতো যদি কোনো বাংলাদেশের ব্যক্তিত্ব থাকে তাহলে একমাত্র সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি নোবেলজয়ী এবং তিনি শান্তির জন্য নোবেল পুরস্কার পান। তো জিনিসটা কিন্তু বুঝতে পারছেন যে তার যে একটা অবস্থান, তার অবস্থানে যে কিনা শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছে আমেরিকায়, সেই মানুষটা যখন দেশের দায়িত্ব গ্রহণ করবে তখন বুঝতেই পারছেন যে বাংলাদেশের মানুষের চারপাশে শান্তি বহাল থাকবে, মানুষ শান্তিতে সবসময় তাদের জীবন কাটাতে পারবে, বা তাদের বিভিন্ন কিছুতে এমন কিছু পরিবর্তন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস আনবে সংস্কারের মাধ্যমে যে মানুষ বলবে যে আমরা শান্তিতে আছি। সেই জরিপগুলোর সাথে যদি আমি বর্তমান অবস্থানটাকে দেখি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে যে মানুষের আস্থার যে জায়গা, সেই জায়গার অবস্থানটা কি বর্তমানে, সে প্রসঙ্গে যদি বলি তাহলে আপনাদেরকে বলতে হবে যে বিষয়গুলোতে আসলে বাংলাদেশের মানুষের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং তার যে অন্তর্বর্তীকালীন যে সময়কালে যায় উপদেষ্টা মণ্ডলী এবং বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি এখন যারা সম্পৃক্ততা রয়েছে তাদের মধ্যে হচ্ছে যে সমন্বয়কারীদের কথা যদি বলেন বা ছাত্র শিবিরের কথাও যদি বলেন, তাদের অবস্থান বা তাদের তৎপরতা বা তাদের অ্যাক্টিভিটিস বাংলাদেশের সবথেকে বেশি। তো যেমন বিএনপির তৎপরতা যেরকম, কোনো অংশেই জামাত ইসলামের তৎপরতা কিন্তু এখন কম নয়, বরং পাল্লাপাল্লিভাবে দুই পক্ষ নিজেদেরকে ভবিষ্যতে নির্বাচনের যে একটা খেলা, সেই খেলায় কীভাবে নিজেদেরকে আসলে তুলে ধরবেন সেটা নিয়ে তারা কাজ করছেন। তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম যে বিষয়টা নিয়ে মানুষের মধ্যে আমরা একটু ক্ষোভ বা রাগ দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে যে যখন আপনার তিনি একটা সাক্ষাৎকার দিয়েছিলেন যে ভয়েস অফ আমেরিকায়, যে সাক্ষাৎকারটার উপর বেস করে বাংলাদেশের বলতে গেলে বিশাল একটা পার্সেন্টেজ, আমি বিশাল পার্সেন্টেজ বলতে আসলে ওইভাবে তো পার্সেন্টেজ বলা যায় না, বাট বোঝা গেছে যে একটা মেসিভ
একটা মনের মধ্যে মানুষের একটা ক্ষোভ এসেছিল যখন ওই ভয়েস অফ আমেরিকায় ওই রিসেট বাটনটা বলে ডক্টর মোহাম্মদ ইউনূস বলতে চেয়েছিলেন, আসলে তিনি বলতে চেয়েছিলেন যে ছাত্ররা বলতে চাচ্ছে যে তারা অতীতকে আসলে মুছে ফেলেছে, রিসেট করেছে, নতুন বাংলাদেশকে তারা দেখতে চায়। 2024-এর যে গণ অভ্যুত্থান, সে অভ্যুত্থানের পর বাংলাদেশের যে অবস্থান সেটাকে তারা নতুন করে দেখতে চায়। তো তারা এখন আর 1971, পাকিস্তান, বঙ্গবন্ধু, 32 নম্বর এগুলো তারা শুনতে চায় না। এই যে একটা আলোচনা ছিল, সেই আলোচনাটা সবচেয়ে বেশি বাংলাদেশের মানুষের মধ্যে প্রতিবাদ আমরা দেখতে পেয়েছিলাম। সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে শুরু করে সকল জায়গায় আমরা এই প্রতিবাদটা দেখেছিলাম, যে জনগণের একটি তীব্র একটি প্রটেস্ট দেখতে পেয়েছিলাম সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে শুরু করে সাধারণ জনগণের মুখে মুখে, যে আসলে যারা অন্তর্বর্তীকালীন সরকার তারা কি আসলে আমাদের 1971-এর চেতনাটাকে তারা লালন করে কি লালন করে না, সেই জিনিসটা নিয়ে একটা প্রশ্ন উঠেছিল। দ্বিতীয়ত আমরা দেখেছিলাম যে আস্থার জায়গাতে যে প্রবলেমটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছিল দ্রব্যমূল্য। সো দ্রব্যমূল্যের যে অবস্থা, এই অবস্থাটা এমন একটা পর্যায়ে গেছে যে ডিমের দাম বাংলাদেশের হিস্ট্রিতে সবচেয়ে বেশি উঠে গেছে, 180, প্রায় 200-র মতো উঠে গেছে। তো এইটা ছিল একটা হাইয়েস্ট রেকর্ড। মানে দ্রব্যমূল্যটা তারা যখন কন্ট্রোল করতে পারে নাই, তখন স্পেশালি যে মানুষদের, আপনি খেয়াল করে দেখবেন কিছু মানুষ আছে নিম্ন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত গরিব শ্রেণীর মানুষদের কাছে কিন্তু দ্রব্যমূল্যটা হচ্ছে তাদের একটা কাইন্ড অফ, যদি আপনি বলেন যে একটা ঈশ্বরের মতো, আল্লাহর মতো, গডের মতো, যে তাদের কাছে দ্রব্যমূল্যের অবস্থানটা ওই লেভেলের। যাদের দিনে আনে দিনে খায় মানুষ, তাদের কাছে কিন্তু দ্রব্যমূল্যের বিষয়টা অনেক বেশি একটা প্রায়োরিটি বিষয়। তো এই জায়গায় যখন অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলেন, তখন মানুষের মধ্যে একটা প্রতিবাদের ঝড় উঠেছিল। সেই প্রতিবাদের ঝড়টা ছিল আগেই ভালো ছিলাম। ইভেন কি সমন্বয়কারীরাও বলছে যে আমরা এমনভাবে দেশ যেন না চালাই, যেন মানুষকে যেন বলতে না হয় যেন আগেই তো ভালো ছিলাম। এই আক্ষেপটা যেন মানুষের মধ্যে না থাকে, এ ধরনের কিন্তু আমরা সমালোচনা সমন্বয়কারীদের পর্যন্ত করতে দেখেছিলাম। তো এখন পর্যন্ত দ্রব্যমূল্যের বিষয়ে কিন্তু সরকার কিন্তু ব্যর্থই বলা চলে। তো এই জায়গায় মানুষের এক্সপেকটেশনটা আসলে মিট করেনি। আর চেতনার কথা বলতে গেলে 1971-এর চেতনার সাথে এবং 7ই মার্চ জাতির পিতা সংবিধানকে অবমাননা, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো সবচেয়ে বেশি আসলে হাইলাইট হয়েছে বঙ্গবন্ধু কেন্দ্রিক যে কমেন্টসগুলো, যারা কিনা মুক্তিযুদ্ধের চেতনার সাথে বা মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত, বা যাদের পরিবার আত্মীয় স্বজন সম্পৃক্ত, যারা কিনা ডিরেক্টলি মুক্তিযুদ্ধের সাথে আসলে সম্পৃক্ততা ছিল, তাদের কাছে এই বিষয়গুলো সবচেয়ে বেশি হার্ট করেছিল বলে ধারণা করা যাচ্ছে। আরেকটি বিষয় মানুষ যেটা আসলে দেখতে পাচ্ছে, যে আসলে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রোটেস্টে বাংলাদেশের মানুষের জনজীবন বিপন্ন। স্পেশালি আপনি যদি ঢাকা শহরের কথা বলেন, আজকে রিক্সা চালকদের আপনার আন্দোলন, কালকে অটো রিক্সা চালকদের আন্দোলন, পরশুদিন শিক্ষকদের আন্দোলন, তারপরের দিন ছাত্রদের আন্দোলন, শ্রমিকদের আন্দোলন তো অনবরত চলছেই। শ্রমিকদের আন্দোলন এখন পর্যন্ত থামেনি তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে। কারণ হচ্ছে যে যখন আসলে বাংলাদেশে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তখন যে যাদের কারখানাগুলো ছিল, গার্মেন্টসগুলো ছিল, সেই অনেক গার্মেন্টস মালিকরাই যাদের কিনা পলিটিক্যালি ব্যাকগ্রাউন্ড বলতে গেলে বা যাদের সম্পৃক্ততা ছিল আওয়ামী লীগের সাথে, তারা কিন্তু অনেকেই আসলে ভেগে গেছেন, পালিয়ে গেছেন বা জেলে গিয়েছেন। যে কারণে যেটা দেখা যায় যে এই অনেকগুলো কারখানাতে বেশ কিছুদিন ধরে আপনার উৎপাদন বন্ধ থাকে, কিছু কারখানায় আপনার আগুন লেগে যায়, এবং শ্রমিকদের যে বেতন, যে আপনার চেইন অফ কমান্ড থাকে একটা কোম্পানির বা কারখানার বা গার্মেন্টসগুলোতে, সেটা তো আসলে মেনটেন হয়নি। তাহলে তাদের যে বেতনের বিষয়টা, সেটা কিন্তু আসলে আটকা পড়ে যায়। আর যে কারণেই আমরা দেখেছি যে আসলে শ্রমিকরা কীভাবে দিনের পর দিন তারা কিন্তু আসলে মাঠে নেমে প্রতিবাদ করছিল যে 4 মাস ধরে তাদের কোনো বেতন নেই, তারা পরিবার কিভাবে চালাবে, সংসার কিভাবে চালাবে। এবং আমরা দেখেছি পর্যন্ত 2জন না 3জনকে আসলে গুলি করে পর্যন্ত মারা হয়েছে আসলে এই আন্দোলনটাকে আসলে কন্ট্রোল করার জন্য। বুঝতে পারছেন বর্তমানে যে অবস্থাটা আমরা দেখেছি, আপনার যারা কিনা এই আন্দোলনের স্টেক হোল্ডার, যেমন যারা নিজেদেরকে ভাবে সমন্বয়কারীরা, মাঝে মাঝে তাদের মধ্যে আক্ষেপ দেখতে পাই। আমরা আক্ষেপ দেখতে পাই হচ্ছে ইলিয়াস হোসেন,
যারা কিনা নিজেকে আরও বড় স্টেক হোল্ডার মনে করে, পিনাকি ভট্টাচার্য যাকে প্রতিনিয়তই আক্ষেপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন বিষয়ে আক্ষেপ, উপদেষ্টা কে হলো না হলো, কেন এটা করছে কেন ওটা করছে না। তো এক কথা বলতে গেলে আক্ষেপের কারণে আমরা বুঝতে পারছি যে দেয়ার ইজ সামথিং ফিশি, সামথিং রং। তো মানুষ অ্যাকচুয়ালি যেটা এক্সপেকটেশন ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, যে ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে শান্তির প্রতিষ্ঠার জন্য নোবেল পেয়েছেন, তো তিনি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে নোবেল দেবেন, শান্তিতে নোবেল দেবেন, মানে শান্তি প্রতিষ্ঠা করবেন। কিন্তু সেটা শেষ অবধি যদি জরিপগুলো দেখেন, যেভাবে তারা জনপ্রিয়তা এসেছিলেন জরিপের মাধ্যমে, ঠিক উল্টো পিঠে আমরা অ্যাটলিস্ট জরিপগুলো দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে পারফরমেন্স, সেই পারফরমেন্স আসলে মানুষের আস্থার জায়গা থেকে কিন্তু তাদের জনপ্রিয়তা দিন দিন ক্রমশ শার্পলি নিচের দিকে যাচ্ছে বলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনাদের বিবেচনা কি? ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি যেরকমটা বহির্বিশ্বে নিজেকে প্রেজেন্ট করতে পেরেছিলেন, শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছিলেন বলে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়, সেরকম শান্তি প্রতিষ্ঠা কি বাংলাদেশে করতে পেরেছেন? কি ভাবছেন আপনারা? আপনাদের উত্তরটা আমরা চাচ্ছি। ভালো থাকবেন আপনারা। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।